বছর আগে জামায়াতে ইসলাম ভাবছিলেন যে আমরা শিয়ালের হাত থেকে আহ রেহাই পাওয়ার পর আমরা একটা বাঘের হাতে পড়তেছি। আসলে 54 বছর পর প্রমাণিত হইলো ভারত একটা বাঘের মতো। আমরা বাঘের হাতে পড়েছি, তারা আমাদের স্বাধীনতা খেয়েও স্বীকৃতি দিচ্ছে না। নিজেদের এই স্বাধীনতা হিসেবে বিজয় দিবস তারা উম ইয়ে করতেছে, পালন করতেছে। মনির ভাই, অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হচ্ছে যে আমরা 54 বছর পরেও বুঝতে পারছি না যে আমরা কোথায় পা দিচ্ছি। আজকে ছাত্র শিবিরের যে আদর্শ যখন সবার উপরে, তখন ঢাকার কিছু সংখ্যক যারা টাকা খাইয়ে দেয় এরা তো কুলাঙ্গার বলবো। এরা আবার কি করতেছে, ওই গোলাম আজম এটা সেটার ওই প্রতিকৃতিতে স্যান্ডেল নেকে। মনির ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আজকে আমাদের অত্যন্ত দুইজন বিজ্ঞ আলোচক, বিশেষ করে হাসিনুর রহমান স্যার বর্তমান আলোচিত একজন ব্যক্তি, অত্যন্ত আগ থেকেই মানে আগ্রাসন বিরোধী ভূমিকায় ছিলেন, কিন্তু গতকালকে যে শহীদ মিনারে প্রোগ্রামটা হইলো, ফেসিবাদ বিরোধী সকল দলকে আহ্বান করা হয়েছে, সেখানে কিন্তু একটি বড় দল যায়নি। এটাকে আপনি কিভাবে দেখতেছেন স্যার? হাসিনুর রহমান স্যারের প্রতি আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ। কবির। সালাম আলাইকুম। ধন্যবাদ মনি ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা দেখতেছি জনাব কর্নেল আজিজুল সাহেব এবং হাসিনুর ভাই অত্যন্ত বাস্তব স্বরূপ কথা বলেন এবং ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন জনাব আজিজুল সাহেব, আমি লেখাগুলো দেখতেছি না, ছোট ছোট। ভারতকে এই কে এত বড় অধিকার দিল যে প্রত্যেক বছর বিজয়ের মাসে তাদের স্বাধীনতা দিবস বলে তারা উল্লেখ করে? এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। এটা আমরা জানি, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা একটু বড় হয়ে যাবো। আপনার কাছে এই প্রশ্নটা। আরেকটা ছোট্ট একটা প্রশ্ন, যে আমাদের যে বিএনপির বাইরা, যেই অপর পর্যায়ের কেন্দ্রীয় নেতারা, তাদের কর্মীদের কি তারা কি সামলাইতে পারছে না? তারা আমরা 2 দিন আগে দেখলাম জামাত শিবির একটা শিবির দর দৈরা জবাই কর। তাইলে রাজনীতির পরিবেশটা কিভাবে শান্ত হবে? আপনারা এই উস্কানিমূলক বক্তব্য দেন, যখন আবার শিবির শুরু করে তখন কয় রাজাকার রাজাকার। আপনারা রাজনীতির পরিবেশ কিভাবে ঠিক করবেন? এই দুইটা ছোট প্রশ্ন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। হাসিন স্যার এবং ফেরদৌস স্যার তো যোগ্য উপযোগী বক্তব্যগুলো দেয়। তেনারা ন্যায়ের পক্ষে কথা বলেন, এজন্য 2 স্যারকেই আমি সম্মান জানাচ্ছি, অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আমাদের প্রত্যেক সুশীল সমাজকে এভাবে কথা বলতে হবে। যদি কথা বলতে না পারি, তো এই 54 বছর আগে যা ঘটছিল তাই আবার নতুন করে ঘটবে। 54 বছর আগে জামায়াতে ইসলাম ভাবছিলেন যে আমরা শিয়ালের হাত থেকে রেহাই পাওয়ার পর আমরা একটা বাঘের হাতে পড়তেছি। আসলে 54 বছর পর প্রমাণিত হইলো ভারত একটা বাঘের মতো। আমরা বাঘের হাতে পড়েছি, তারা আমাদের স্বাধীনতা খেয়েও স্বীকৃতি দিচ্ছে না। নিজেদের এই স্বাধীনতা হিসেবে বিজয় দিবস তারা ইয়ে করতেছে, পালন করতেছে। মনির ভাই, অত্যন্ত পরিতাপের বিষয় সেটা হচ্ছে যে আমরা 54 বছর পরেও বুঝতে পারছি না যে আমরা কোথায় পা দিচ্ছি। আজকে ছাত্র শিবিরের যে আদর্শ যখন সবার উপরে, তখন ঢাকার কিছু সংখ্যক যারা টাকা খাইয়ে দেয় এরা তো কুলাঙ্গার বলবো। এরা আবার কি করতেছে, ওই গোলাম আজম এটা সেটার ওই প্রতিকৃতিতে স্যান্ডেল নিক্ষেপ করতেছে। এটা তো তাদের সিম্বলটুকু, তাদের চিহ্নটুকু আমাদের ইসলামের সাথে জড়িত। তারা ইসলাম ফুবিয়া। আজকে আমি বলবো জামাত ইসলাম তাদের কাছে খুবই অপছন্দনীয়। তো ইসলামী কোন দলকে তারা রায় দেখ না, যেতে পারবে না। এর মানে হচ্ছে এদের ভেতরে ইসলাম ফুবিয়া জেগে উঠতেছে। আমরা তো বাংলাদেশকে স্বাধীন করছি ইসলামের একটা আদর্শকে গঠন করার জন্য। মনির ভাই হয়তো অনেকেই জানে না, আমরা বাংলাদেশকে যখন হ্যাঁ মনির ভাই শেষ করছি, আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করছি, অনেক মুক্তিযোদ্ধারাই জানে না ধর্ম নিরপেক্ষতার জন্য আমরা স্বাধীন করছি। আমরা জানি, কিন্তু যারা সেই সময় যুদ্ধ করছিল তারা মনে করছিল আমরা ইসলামকে ঠিক রাখার জন্য, বাঁচানোর জন্য যুদ্ধ করতেছি। এখানেও আমাদের বিভ্রান্ত করা হয়েছে, এর পরেও আমাদের বিভ্রান্ত করা হচ্ছে। ইসলামের এই পদতলে আমরা যদি থাকি, আমাদের নীতি নৈতিকতা উজ্জীবিত হবে। সেখান থেকে আমাদের দূরে সরে রেখে ধর্ম নিরপেক্ষতার নামে রাষ্ট্রটাকে সবচেয়ে বড় করে দেখাচ্ছে। যদি রাষ্ট্রের মানুষগুলো নীতি নৈতিকতার উপর চলতে না পারে, রাষ্ট্র কিভাবে ঠিক থাকবে? ধন্যবাদ, এই প্রশ্নটুকু রাখলাম। ধন্যবাদ। সালাউদ্দিন সাহেব আনমিউট করেন, বলেন।
জি, আসসালামু আলাইকুম। আমি জনাব ফেরদৌস স্যারকে আমার একটা প্রশ্ন। স্যার, আপনি কি বর্তমান পাকিস্তানের পরিস্থিতি কি জানেন? কি ভয়াবহ অবস্থা আছে এখন? আপনার আমাদের সাথে তো পাকিস্তানের লোকজন, আমরা প্রবাসে থাকি, আমাদের সাথে বসবাস করে। এরা সাধারণ নাগরিক চাইতেছে এখন পাকিস্তানি সেনাবাহিনীর থেকে আলাদা হয়ে তারা রাষ্ট্র গঠন করার জন্য এরকম পরিস্থিতি করতেছে। শেখ হাসিনার মতো তারা দিনে দুপুরে মানুষ ধরে ধরে মারতেছে, কেউ কোনো আওয়াজ করতে পারে না। তা আমরা এই বর্বর জাতি থেকে আলো পেয়েছি। আল্লাহ আমাদের যারা মুক্তিযুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে তাদের জন্য আমরা মন ভরে দোয়া করি। তবে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, স্যার, আপনারা জাতির সূর্য সন্তান হিসেবে আছেন, ভবিষ্যতে থাকবেন। আপনারা নির্মোহভাবে নিরপেক্ষ কথাগুলো বলি, আগামী নির্বাচনটা কিভাবে ভালো সুস্থভাবে হয় এই ব্যাপারে আপনারা আপনাদের উদ্যোগটাই ভাই, বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। সালাম, মোহাম্মদ সালাম সাহেব আনমিউট করেন, বলেন বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম দুইজন আলোচককে অনেক ধন্যবাদ জানাই যে ওরা আসলে গঠনমূলক আলোচনা করতেছেন। তা আমার 71 একটি কিছু প্রশ্ন ছিল আমাদের দুই আলোচকের মধ্যে। যেমন ধরেন, আমরা 71-এ কি হয়েছিল কি না জানি না, অনেকগুলো জানি না, কারণ আমরা অনেক পরের জন্ম। তা আমাদের এই প্রকৃত ইতিহাসগুলো আমরা কিভাবে পাবো? যেমন একটা উদাহরণ যদি দেই, যে আমাদের আমাদের কিছু পাঁচাটা মিডিয়া গুলা কিভাবে মানে এই ইয়েটা বিকৃতি করে আর কি, মানুষের উপস্থাপক মানুষের কথাগুলা কিভাবে বিকৃতি করে। যেমন আমির জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এরা কথা বলছিলেন গত পরশু 16 ডিসেম্বর। তো ওনার কথাগুলা ঠিক করে চ্যানেল 24 বিভিন্ন ধরনের কথা মানে ওরা কি করছে, ওরা কথাগুলা চেঞ্জ করে যে ওরা মাপ চাইছে ক্ষমতা যাওয়ার জন্য, এই করতেছে সে করতেছে, তারপরে আবার ক্ষমা চাচ্ছে। তো ওই যে কিছু পাঁচটা কিছু মানে আমাদের চ্যানেল গুলো আছে, যে ওদের কারণে আসলে মনে হয় আমরা 71-এর প্রকৃত ইতিহাসটা আমরা জানতে আজ পর্যন্ত পারি নাই। এটা কি এটা আমাদের পরবর্তী যারা ক্ষমতায় ছিল ওদের ব্যর্থতা, না যারা মানে স্বাধীনতা নিয়ে আসছে ওদের ব্যর্থতা? এটা কি আমরা কবে পাবো এই স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতার ইতিহাসটা? জি, ধন্যবাদ। জাহিদ। জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ মনির ভাই আপনাকে। জাহিদ শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না জাহিদ, আবার যুক্ত হওয়ার চেষ্টা করবেন। বিল্লাল পাঠান আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন থাকলে বলেন। আনমিউট করতে হবে, মিউট আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার একটা ভাই কোনো প্রশ্ন না, আমার এই একটা কথা। আমি যে মুসলমানের সন্তান, যে ফিলিস্তিন যেভাবে গাজা হামলা করছে, যে হেরা দুজনে হয়তো ভালো জানেন, যে ফিলিস্তিন যেভাবে ইসরায়েলকে হামলা করতেছে, এই একইভাবে কি এতে বেশি করা ভাবে কি পাকিস্তানে কি বাংলাদেশের হামলা করছিল কিনা? এই যে আজকে 2.5 বছর হয়ে গেছে ফিলিস্তিন, এই পর্যন্ত 80,000 মানুষ মারা গেছে, 70 থেকে 80,000। তাইলে মাত্র 7-8 মাসের মানে যুদ্ধ চলছে। আমাকে বাবার থেকে শুনছি, পাকিস্তান আমার আত্মীয় স্বজন আছে তা করতেও শুনছি, হামলা চলছে বেশি হলে, জুলুম হইলে এমনি ডাইরেক্ট আক্রমণ বেশিরভাগ করছে, বেশি হইলে 15 থেকে 20 বার বেশি হামলা করছে। তাইলে পাকিস্তান এখন আমার আত্মীয় স্বজন আছে, আমি তাগুলো কথা কই, তারা যুদ্ধের সময় গেছে। তাইলে কিভাবে এই যে 7-8 মাসে, 9 মাসই ধরলাম, 9 মাসে কিভাবে এই যে 30 লক্ষ মানুষ মারা গেল? এইটা স্যার দুজন স্যার মুরব্বী আছে, এটা কইবেন যে ওই টাইমে ইসরায়েলের কি বেশি অস্ত্র ব্যবহার করছিল কিনা পাকিস্তান? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।